একজন মহিলা বিএসএফ জওয়ান তার চাকরির প্রথম ছুটি কাটাতে বাড়ি ফিরছিলেন। সারাদিনের ক্লান্তি আর ধকলের ফলে হঠাৎ রাস্তার উপর তিনি অচেতন হয়ে পড়ে গেলেন। ঠিক তখনই সেই রাস্তা ধরে হেঁটে আসছিল এক যুবক। যুবকটি রাস্তার ধারে একজন মহিলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মানবতার খাতিরে তিনি তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করলেন। কিছুক্ষণ পর যখন সেই ভারতীয় মহিলা সেনা জওয়ানের জ্ঞান ফিরে আসলো, তখন তিনি এমন এক কাজ করলেন যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। কে জানতো এক টুকরো সাহায্য বদলে দেবে তাদের দুজনের সাধারণ জীবন। তো বন্ধুরা, কি হয়েছিল সেদিন এবং জ্ঞান ফিরতে সেই ভারতীয় মহিলা সেনা জওয়ান কি এমন করলেন, বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। পূর্ব বাংলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যেখানে শহরের আধুনিকতার ছোঁয়া এখনো ভালোভাবে পৌঁছায়নি। চারিদিক সবুজে ঘেরা আর মাঠ ভরা সোনালী ফসলের সমাহার। ভোরের আলো ফুটতেই ভেজা মাটির গন্ধে ভরে যায় চারিদিক, আর পাখিদের কিচিরমিচির শব্দ যেন জানান দেয় নতুন দিনের সূচনা। প্রকৃতির এমনই এক শান্ত পরিবেশে জন্ম হয়েছিল সঞ্জনা রায়। সঞ্জনা ছিল প্রথম থেকেই সকলের চেয়ে আলাদা। গ্রামের অন্য আর 5টা মেয়েরা যখন বিয়ে বা সংসার করার স্বপ্ন দেখত, তখন সঞ্জনার চোখে ভাসত দেশাত্মবোধ। ছোটবেলা থেকেই সে পছন্দ করত সাহসের গল্প, যুদ্ধের ইতিহাস আর সেই সব মানুষদের কথা যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। পুতুল খেলার চেয়ে তার বেশি ভালো লাগতো মাঠে ছেলেদের সঙ্গে দৌড়ে বেড়ানো কিংবা নদীর ধারে বসে দূরের সীমান্তের গল্প শোনা। তার বাবা অজিত রায় ছিলেন একজন সাধারণ বর্গাদার কৃষক। সারাটা জীবন অন্যের জমিতে লাঙল ধরেই কেটেছে তার দিন। তবুও শত কষ্টের মাঝেও তিনি কখনো অসৎ পথ বেছে নেননি। সততার পরিশ্রমী ছিল তার একমাত্র গর্ব। সঞ্জনার মা মালতী দেবী হচ্ছেন এই সংসারের মূল খুঁটি। তিনি তার আঁচল দিয়ে ঢেকে রেখেছেন তার এই ছোট্ট পরিবারকে। তিনি প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন তার মেয়ের ভেতর লুকিয়ে আছে এক অদম্য জেদ, যা একদিন আগুন হয়ে প্রতিফলিত হবে। অজিত বাবু চাইতেন সঞ্জনা পড়াশোনা করে গ্রামের স্কুলের শিক্ষিকা হোক, গ্রামের বাচ্চাদের হাতে খড়ি দিক, নিজের জীবনের কষ্ট ভুলে শান্তিতে সংসার করুক। কিন্তু সঞ্জনার মনে চলছিল অন্য স্বপ্নের গল্প। ছোটবেলা থেকেই তার অদম্য ইচ্ছা দেশের জন্য কিছু করার। সে সবসময় ভাবত সীমান্তের ওপারে সেই কঠিন জীবনের মানুষগুলোর কথা, যারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কিংবা তীব্র শীতেও দেশের পাহারায় অটল থাকে। যেখানে প্রতিদিন নেওয়া হয় জীবনের বিনিময়ে হলেও দেশ রক্ষার শপথ। সঞ্জনার মন ঠিক সেখানেই আটকে থাকত, সেই অনন্য সম্মান আর আত্মত্যাগের পৃথিবীতে। সে যত বড় হতে লাগলো ততই তার স্বপ্ন ধীরে ধীরে জেদে পরিণত হতে লাগলো। সময়টা তখন সঞ্জনার সবে 10ম শ্রেণী পেরিয়েছে। একদিন সকালে বাবার আনা একটি খবরের কাগজ থেকে তার চোখ আটকে যায়। এক স্থানীয় জওয়ান সীমান্তের দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। খবরটা পড়ে সঞ্জনার বুকের ভিতর যেন এক নতুন আগুন জ্বলে উঠল। তার মনে হয় পৃথিবীতে যদি সত্যিই কোনো মহৎ কাজ থাকে তাহলে সেটা হচ্ছে নিজের দেশকে রক্ষা করা। সেই রাতেই সে তার বাবাকে নিজের স্বপ্নের কথা বলে। আমি দেশের জন্য কিছু করব বাবা, আমি সেনা জওয়ান হতে চাই। সঞ্জনার এই স্বপ্ন তার বাবার চোখে আশা জাগালেও সমাজের চোখে ছিল অদ্ভুত। সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা সমাজে ছড়াতেই শুরু হয়ে গেল টিপ্পিনির পর টিপ্পিনি। পাড়ার মহিলা হাসতে হাসতে বলতো, অজিতের মেয়েটা এখন ছেলেদের মতন আচরণ করছে, মেয়ে হয়ে আবার জওয়ান হবে। কেউ কেউ চোখ পাকিয়ে বলতো, ওসব স্বপ্ন মেয়েদের মানায় না। কিন্তু সঞ্জনা এসব কথায় ভ্রুক্ষেপ করত না।
বরং প্রতিবেশীদের করা প্রত্যেকটা তির্যক তার কাছে নতুন প্রেরণা হয়ে উঠত, যেন তিরস্কার তার জেদকে আরো মজবুত করে তুলেছিল। প্রথম প্রথম তার বাবা মা ভয় পেতেন। তাদের মনে তখনও বিশ্বাস সৈনিক জীবন মানেই পুরুষের কাজ। সঞ্জনার মা মালতী দেবী প্রায়শই বলতেন, মারে এসব কাজ কি করে করবি, তার থেকে বরং বিয়ে করে সুখে সংসার কর। কিন্তু তার বাবা অজিত বাবু জানতেন তার মেয়ের জেদের কথা, তাই তিনি তাকে আটকানোর পরিবর্তে যতটা পারতেন সমর্থন করতেন। সঞ্জনা তার স্বপ্ন পূরণের প্রস্তুতি শুরু করেছিল কলেজে পড়ার সময় থেকে। তখন থেকেই সে দিন রাত এক করে বিএসএফ পরীক্ষার জন্য পরিশ্রম করতে শুরু করে। ভোরবেলায় শিশির ভেজা মাঠে সবার আগে পড়তো তার বুটের ছাপ। অধ্যাবসায় আর অদম্য মনোবল মিলিয়ে অবশেষে সেই দিনটি এলো যেদিন পরীক্ষার ফল প্রকাশ হলো আর সঞ্জনা রায় নির্বাচিত হলো ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সে। সেদিন যেন পুরো গ্রাম আনন্দে মুখর হয়ে উঠল। কারোর চোখে ছিল বিস্ময়, কারোর মুখে গর্বের হাসি। অজিত রায় নির্বাক, কিন্তু তার চোখে ঝরছিল তৃপ্তির জল, যা লুকানোর চেষ্টা করেও সে লুকাতে পারছিল না। মালতী দেবী মন্দির থেকে ফিরে এসে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, তুই পেরেছিস মা, তুই সত্যিই পেরেছিস। সেই সরকারি চিঠিটা যেন এক মুহূর্তে মুছে দিয়েছিল তাদের বছরের পর বছর জমে থাকা দুঃখ, অপমান আর অনিশ্চয়তাকে। ট্রেনিংয়ে যাওয়ার দিন সকালে পুরো গ্রাম জড়ো হয়েছিল সঞ্জনাকে বিদায় জানাতে। কারোর হাতে ফুল, কারোর চোখে জল, কিন্তু সবার হৃদয়ে ছিল গর্বের ঢেউ। সঞ্জনার পরনে ছিল সাধারণ পোশাক, কিন্তু তার চোখে ফুটেছিল সামরিক দৃঢ়তা আর দায়িত্ববোধের আভা। মা কপালে চন্দনের টিপ পরিয়ে দিয়ে বলেছিলেন, সাবধানে থেকো মা, মনে রাখিস তুই শুধু আমাদের মেয়ে নয়, তুই এই গ্রামের গর্ব, তুমি ভারত মাতার মেয়ে। তাই দেশকে নিজের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করা তোমার কর্তব্য। সঞ্জনা ট্রেনিংয়ে যাওয়ার পর শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, ট্রেনিং। 6 মাসের এই প্রশিক্ষণ ছিল এক নির্মম অগ্নি পরীক্ষা। কনকনে ঠান্ডায় ঘন্টার পর ঘন্টা সাঁতার কেটে, সূর্যের তাপে দৌড়ে চলা, পাহাড় সম উঁচু দেওয়াল টপকানো, ভারী কিটব্যাগ পিঠে নিয়ে নির্বিচ্ছিন্ন মাঠ। প্রতিটা দিনই ছিল শরীর ও মানসিক শক্তির সীমা ছুঁয়ে যাওয়ার চ্যালেঞ্জ। অগণিত ক্লান্তি আর যন্ত্রণা সত্ত্বেও সঞ্জনা কখনো ভেঙে পড়তো না, কারণ তার চোখের সামনে সবসময় ভেসে উঠত মায়ের বলা সেই কথাখানি, দেশকে রক্ষা করা তোমার দায়িত্ব। ট্রেনিংয়ের শেষ সপ্তাহ ছিল ফাইনাল এন্ট্রেন্স টেস্ট, 72 ঘন্টার একটা কসরত, যেখানে শরীর আর ইচ্ছাশক্তির সীমা মিলে মিশে এক হয়ে যায়। সঞ্জনা শুধু সেই পরীক্ষায় উতরে গেল না, তার ব্যাচের সেরা পারফর্মার হিসাবে নিজের নাম লিখল সোনার অক্ষরে। শরীর তখন ক্লান্ত, চোখে ঘুমহীনতা, তবুও তার মুখে ছিল গর্বের হাসি। 6 মাসের ট্রেনিং শেষ হওয়ার পর যখন প্রথমবারের মতন ছুটির চিঠিটি হাতে পেল, তখন সে তার সমস্ত কষ্ট ভুলে গেল। তার চোখের সামনে ভেসে উঠল তার সেই চিরচেনা গ্রামের কথা, তার বাবা মায়ের কথা। শরীর তখনও ক্লান্ত তার। চাকরির প্রথম ছুটিতে খুশি হয়ে সঞ্জনা তার বিএসএফ এর ইউনিফর্ম পরেই বাড়ি ফিরছিলেন। তার বুকের পাশে জলজল করছিল ভারতীয় পতাকার ছবি। ট্রেনে, বাসে, স্টেশনে সে যেখানেই যাচ্ছিলেন, মানুষজন তাকে আলাদাই শ্রদ্ধা করছিল। সেই শ্রদ্ধা, সেই নীরব সম্মান, এটাই ছিল সঞ্জনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। ট্রেন থেকে নেমে সঞ্জনা যখন লোকাল বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো, তখন তার শরীরের শেষ শক্তিটুকু যেন নিভে আসছিল। এই গরমে সূর্যের তাপ তার ইউনিফর্মের মাত্রাকে আরো বাড়িয়ে তুলেছিল। তিনি মনে মনে ভাবছিলেন, আর তো সামান্য পথ, একবার বাড়ি পৌঁছাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার শরীরের প্রতিটি পেশি যেন বিদ্রোহ ঘোষণা করছিল। বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর পথটুকু তার কাছে মনে হচ্ছিল এক বিশাল মরুভূমি। তিনি ধীরে ধীরে হাঁটছিলেন। সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে তার মাথা ঘোরা শুরু হলো। তিনি দ্রুত একটি ছায়া জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাস স্ট্যান্ডের কাছাকাছি একটি অপেক্ষাকৃত ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে সঞ্জনার মাথা ঘুরে উঠল। চোখের সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে উঠল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। সঞ্জনা রাস্তার পাশে লুটিয়ে পড়লেন। তার কিট ব্যাগটিও এক পাশে ছিটকে পড়ল।
সঙ্গে সঙ্গে পথ চলতি বেশ কিছু লোক তার দিকে ছুটে আসলেন। ইউনিফর্ম পরা একজন মহিলাকে এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে অনেকেই দাঁড়িয়ে পড়ল। ভিড় জমে গেল বটে, কিন্তু কেউ সেভাবে এগিয়ে এলো না। জমায়েত ভিড়ের মধ্যে থেকে নানান প্রশ্ন আসতে লাগলো, কিন্তু তাদের মধ্যে কেউ সাহায্য করে মেয়েটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসলো না। সবাই যেন ভয় পাচ্ছিল এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে। দেশের জন্য নিজেকে উৎসর্গ করা এই মেয়েটি সমাজের এই উদাসীনতার মাঝে যেন আরো বেশি একা হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটি পুরনো সাইকেল চালিয়ে আসছিলেন অর্ণব সেনগুপ্ত। তিনি শহরের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। অর্ণব হঠাৎ রাস্তার ওপর ভিড় দেখে সাইকেল থেকে নামলেন। ভিড়ের মাঝে ইউনিফর্ম পরা একজন মহিলাকে পড়ে থাকতে দেখে তার বুক ধক করে উঠল। তিনি তখন আর এক মুহূর্ত দেরি না করে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলেন। ভিড়ের মানুষগুলো চোখ তখন ইতস্তত ভাব, কিন্তু অর্ণবের চোখে ছিল কেবল তীব্রতা, উদ্বেগ আর মানবিকতা। অর্ণব চিৎকার করে বললেন, কি হয়েছে? কেউ ধরছেন না কেন? তিনি দেখলেন জওয়ানের নিঃশ্বাসটা চলছে, কিন্তু খুব দুর্বল। তিনি সঞ্জনার মুখের সামনে সামান্য জল দিলেন, কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না। অর্ণব বুঝতে পারলেন সময় নষ্ট করা মানে বিপদ ডেকে আনা। ভিড়ের দিকে না তাকিয়েই অর্ণব দ্রুত সিদ্ধান্ত নিলেন মেয়েটিকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। অর্ণব পিছন ফিরে দেখলেন কাছে একটি ফাঁকা অটো দাঁড়িয়ে আছে। তিনি ভিড়ের মানুষগুলোর সাহায্য না নিয়ে নিজের সমস্ত শক্তি একত্রিত করে সঞ্জনার অচেতন দেহটিকে অত্যন্ত সাবধানে নিজের কোলে তুলে নিলেন। জওয়ানের শরীর তখন আগুনের মতন তেতেছিল। অর্ণব দ্রুত তাকে কোলে নিয়ে দৌড়ে গিয়ে সেই অটোতে ওঠালেন। অটো চালককে বললেন, দ্রুত কাছাকাছি কোনো হসপিটাল বা ক্লিনিকে নিয়ে চলুন। অটো চালক অর্ণবের সাহস ও অস্থিরতা দেখে দ্রুত অটো স্টার্ট দিলেন। অর্ণব তার কোলে সঞ্জনাকে ধরে বসে রইলেন। তার মাথার নিচে তার হাত রাখলেন। তার ইউনিফর্মের স্পর্শ, তার জীবনের স্পন্দন অর্ণবের হৃদয়ে এক অদ্ভুত দায়িত্ববোধ জাগিয়ে তুলল। তিনি মনে মনে প্রার্থনা করছিলেন, ভগবান, এই মেয়ে যেন সুস্থ হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই তারা স্থানীয় একটি ক্লিনিকে পৌঁছালেন। অর্ণব নিজেই সঞ্জনাকে কোলে করে ভিতরে নিয়ে গেলেন এবং চিকিৎসকের হাতে তুলে দিলেন। চিকিৎসক দ্রুত সঞ্জনার প্রাথমিক চিকিৎসা শুরু করলেন। ডিহাইড্রেশন এবং চরম শারীরিক ক্লান্তির কারণে এই অবস্থা হয়েছে বলে জানালেন। অর্ণব ক্লিনিকের বাইরে বসে অপেক্ষা করতে লাগলেন। অর্ণব মেয়েটির পরিবারকে খবর দেওয়ার জন্য সঞ্জনার ব্যাগের ভিতর থেকে তার অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বার খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে ব্যাগের ভিতর থেকে একটি ভাঁজ করা কাগজে তিনি খুঁজে পেলেন একটি মোবাইল নাম্বার এবং তার নিচে লেখা বাবা। নাম্বারটি খুঁজে পেয়ে অর্ণবের চোখে এক অদ্ভুত শান্তি ফুটে উঠল। তিনি দ্রুত নিজের ফোন বের করে সেই নম্বরটি ডায়াল করলেন। ওপাশ থেকে অজিত রায়ের কণ্ঠস্বর ভেসে এলো। অর্ণব নিজেকে শান্ত রেখে ধীরে ধীরে পুরো ঘটনাটি ব্যাখ্যা করলেন। সঞ্জনার অচেতন হওয়া, তাকে উদ্ধার করা এবং হাসপাতালে ভর্তি করার কথা। অজিত রায় ও মালতী দেবী খবরটি শুনেই ভেঙে পড়লেন। অর্ণব তাদের আশ্বস্ত করলেন এবং দ্রুত ক্লিনিকে আসতে বললেন। প্রায় 2 ঘন্টা পর তার আতঙ্কিত বাবা মা ক্লিনিকে পৌঁছালেন। তারা সঞ্জনাকে শুয়ে থাকতে দেখে প্রথমে কান্নায় ভেঙে পড়লেন। এরপর অর্ণবের কাছে গিয়ে অজিত রায় তাকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি আমাদের মেয়েকে বাঁচিয়েছো। তুমি যদি না থাকতে। অজিত রায় আর কথা শেষ করতে পারলেন না। মালতী দেবী অর্ণবের হাত ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তারা বারবার অর্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। অর্ণব তাদের সান্ত্বনা দিয়ে বলল, আপনারা চিন্তা করবেন না, উনি এখন অনেকটা ভালো আছেন। আমি শুধু আমার মানবিক কর্তব্য পালন করেছি। তিনি বাবার ওষুধ আনার কথা বলে তখনই চলে যেতে চাইলেন, কিন্তু অজিত রায় তাকে আটকে দিলেন। সন্ধ্যার দিকে সঞ্জনার জ্ঞান ফিরল। প্রথম যখন তিনি চোখ খুললেন তখন দেখলেন তার পাশে বাবা মা বসে আছেন, আর এক পাশে দাঁড়িয়েছেন একজন যুবক যার চোখে তার জন্য গভীর উদ্বেগ। সঞ্জনার ধীরে ধীরে সব কিছু মনে পড়তে লাগলো। হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, ভিড়ের মধ্যে থেকে কেউ এসে তাকে কোলে তুলে নিয়ে যাওয়ার সেই উষ্ণতা। অর্ণব এগিয়ে এসে বললেন, কেমন লাগছে এখন? সঞ্জনা খুব ক্ষীণ স্বরে বললেন, ভালো, ধন্যবাদ আপনাকে। সঞ্জনা তার বাবা মায়ের কাছ থেকে ছেলেটির নাম জানতে পারলেন। সঞ্জনা ক্ষীণ কণ্ঠে ছেলেটিকে ডেকে বললেন, অর্ণব, আপনি আমার জীবন বাঁচালেন। আপনার সাহস আর মানবিকতার জন্য আমি চিরঋণী। অর্ণব হাসি মুখে উত্তর দিল,
আপনার মতন একজন বীর কন্যাকে বাঁচানো আমি আমার সৌভাগ্য বলে মনে করি। হাসপাতালে থাকা কয়েকদিন সঞ্জনা ও অর্ণবের মধ্যে প্রায় দিনই দেখা হতো। অর্ণব রোজ সঞ্জনার জন্য খাবার দাবার নিয়ে আসতেন এবং তার খোঁজ খবর নিতেন। তারা যখন কথা বলতেন তখন তাদের আলোচনা আর শুধু অসুস্থতা নিয়ে সীমাবদ্ধ থাকতো না। তারা একে অপরের জীবনের স্বপ্ন, সংকল্প এবং দেশপ্রেম নিয়ে কথা বলতেন। সঞ্জনা অর্ণবের মধ্যে এমন এক সংবেদনশীলতা আবিষ্কার করলেন যা তিনি গ্রামের আর 5টা ছেলের মধ্যে দেখেননি। অর্ণবও সঞ্জনার অদম্য জেদ এবং দেশের প্রতি তার নিবেদন দেখে মুগ্ধ হলেন। অর্ণব সেদিন শুধু সঞ্জনার জীবন বাঁচায়নি, বরং ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের ভিড়ে একজন প্রকৃত দেশপ্রেমিকের পরিচয় দিয়েছিলেন। সঞ্জনা যেদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন, অর্ণব সেদিন তাকে নিজে গাড়ি ভাড়া করে বাড়িতে দিয়ে আসলেন। ধীরে ধীরে সঞ্জনা ও অর্ণবের মধ্যে বন্ধুত্বটা আরো বাড়তে শুরু করলো। একসময় তাদের বন্ধুত্বের সম্পর্কটা ভালোবাসায় রূপ নিল। ছুটির দিনগুলো খুব দ্রুত কেটে গেল সঞ্জনার। তার আবারও কর্মস্থলে ফিরে যাওয়ার সময় হয়ে এলো। বিদায়ের দিন অর্ণব ও তার বাবা মা স্টেশনে এসেছিলেন সঞ্জনাকে বিদায় জানাতে। সঞ্জনা ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, অর্ণব, তুমিই আমাকে শিখিয়েছ দেশের সেবা শুধু সীমান্তে নয়, সাধারণ মানুষের মানবিকতার মধ্যেও লুকিয়ে থাকে। তুমি আমার জীবনের সেই অংশ যাকে আমি কখনো ভুলতে পারবো না। তাদের চোখে ছিল নীরব এক প্রতিশ্রুতি। সেখানে কোনো ভালোবাসার কথা ছিল না, ছিল দুটি সংবেদনশীল মনের মধ্যে তৈরি হওয়া গভীর শ্রদ্ধা ও বন্ধুত্বের বন্ধন। সঞ্জনা ট্রেনে উঠলেন। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। সঞ্জনার চোখে জলও ছিল না, ছিল এক নতুন সংকল্পের দীপ্তি। তিনি জানেন অর্ণবের মতন বন্ধু পাশে থাকলে জীবনের কোনো যুদ্ধই তিনি হারবেন না। তাদের এই মানবিক সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর হবে। জীবন হয়তো তাদের জন্য নতুন পথ তৈরি করবে। এমন এক আশার আলো নিয়ে সঞ্জনা নতুন পথে পাড়ি দিল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হয়ে থাকেন বা নিজের দেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।